This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। শুরু করলাম থার্ড আই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের অর্থনীতি নাকি মরে গিয়েছে। রাহুল গান্ধী বলছেন ডোনাল্ড ট্রাম্প ভুল তো কিছু বলেননি, কিন্তু আমরা বলছি ডোনাল্ড ট্রাম্প অর্ধ সত্য বলেছেন। পুরো সত্যিটা আজ আমরা আপনাদের কাছে বলতে চাই। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভারতবাসীর কাছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আপনি ভাবতেই পারেন যে কত হাতি গেল তল, মশা বলে কত জল। দেশের বড় বড় সাংবাদিকেরা, বিরাট বিরাট টেলিভিশন চ্যানেলগুলো যখন কিছু বলছে না, তখন এই হরিদাস পাল এনকে ডিজিটাল কেন বলছে ডোনাল্ড ট্রাম্প অর্ধেক সত্যি বলেছেন। দেখুন, এই হরিদাস পাল এনকে ডিজিটালি রাজ্য স্তরে এমন কিছু ইস্যু তুলেছে বারবার, যা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত মুখ খুলেছেন বা ব্যবস্থা নিয়েছেন। তা সে সবজির বাজারে টাস্কফোর্স নামানো হোক বা বাঙালির জাতিসত্তা রক্ষাই হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের অনুষ্ঠান সম্প্রচারের পরেই বারবার ব্যবস্থা নিয়েছেন। এর জন্য আমরা কখনোই নিজেদের কৃতিত্ব দিতে চাইনি, দাবিও করিনি। আমরা ধন্যবাদ জানিয়েছি মুখ্যমন্ত্রীকে। আমরা সেই হরিদাস পাল ইউটিউব চ্যানেল যারা 2019 থেকে এখনো পর্যন্ত বাংলার প্রতিটি নির্বাচনের আগাম ফল প্রায় 95% মিলিয়ে দিয়েছি। আমরা খুব ছোট ইউটিউব চ্যানেল, তাই আমাদের যা খুশি বলা যায়, আইনি জালে জড়িয়ে ফেলা যায়, খুনের হুমকি পর্যন্ত দেওয়া যায়, চ্যানেল হ্যাক করা যায়, এমনকি শারীরিক নিগ্রহ করা যায়, কিন্তু অস্বীকার করা যায় না। তাই খুব জোর দিয়ে বলছি, ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন তা অর্ধেকটা সত্যি। রাহুল গান্ধী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে যা বলেছেন সেটাও সম্পূর্ণ সত্য নয়। আজ সেই সম্পূর্ণ সত্যটাই আপনাদের কাছে বলতে চাই। ভারতে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী ভারতে গড়ে প্রতি মানুষ পিছু রোজগার 19,604 টাকা প্রতি মাসে। আপনি ভাবতেই পারেন তাহলে তো ভারতের লোকজনের ইনকাম খুব খারাপ কিছু না, 19,600 টাকা। কিন্তু গড় রোজগারের মধ্যে আদানি, আম্বানি, ভারতী মিত্তাল, এসআর গ্রুপ, হিমালয়া গ্রুপ এসবের হিসাবও ধরা আছে, যারা প্রতি মিনিটে 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা রোজগার করে। এই পৃথিবীর পঞ্চম অর্থনৈতিক শক্তির ঢেঁড়া পিটিয়ে 56 ইঞ্চি ছাতির যে প্রচার হচ্ছে, তা আসলে 140 কোটি মানুষের সম্মিলিত রোজগার। সমস্ত ভারতবাসীর মোট রোজগারের প্রায় 84% রোজগার করে নেয় ওই আদানি, আম্বানি এরা। আর বাকি 16% রোজগারের মধ্যে আছে ফিল্ম স্টার, ক্রিকেটার থেকে শুরু করে পাড়ার শঙ্কর মোদি কিংবা ঘুষখোর চাষা খলিল চাচাও। অর্থাৎ এই বিরাট অর্থনৈতিক বৈষম্যের দেশকে মৃত অর্থনীতি বলে ডোনাল্ড ট্রাম্প ভুল কিছু বলেননি। তবে তিনি একথাও বলেননি যে এই দেশের মিডিয়াও মৃত। হ্যাঁ, মিডিয়াও মৃত, নির্বাচন কমিশন মৃত, জুডিশিয়ারির একাংশ মৃত। গণতন্ত্র কবরে ঘুমোচ্ছে নাক ডেকে। যে দেশের আইনসভার অধ্যক্ষ বিদেশি দলনেতাকে টি শার্ট পরবার জন্য ধমকাতে পর্যন্ত পারেন, চমকাতে পারেন, সেই দেশে আদৌ গণতন্ত্র কি আছে? বেশ কিছু ইসলামিক দেশে বোরখা ছাড়া সাধারণ পোশাকে মহিলাদের প্রকাশ্যে আসা নিষিদ্ধ। আপনি এটা সকলে জানেন। আমাদের যে ভক্তবৃন্দ এবং একদল অতি বুদ্ধিজীবী এই নিয়ে চিৎকার জুড়ে দেন, তারা কি বলতে পারবেন টি শার্ট পরবার অধিকার নেই? অপারেশন সিন্দুর চলাকালীন আমাদের মিডিয়া যে মিথ্যে প্রচার করেছিল যে রাওয়ালপিন্ডি দখল হয়ে গিয়েছে, করাচি, ইসলামাবাদ ধ্বংস হয়ে গিয়েছে, এসব মিথ্যে প্রচার তারা করেছিল তো মোদিজির মহিমা মণ্ডল করার জন্য। তাতে কি ভারতের নাক কাটা যায়নি বিশ্বের কাছে? মহারাষ্ট্রের নির্বাচনে হঠাৎ করে 1 কোটি ভোটার বেড়ে যাওয়া আর বিহার নির্বাচনের ঠিক আগে 65 লাখ ভোটার কমে যাওয়া, এটা কি নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা, তার জন্য খুব ভালো বিজ্ঞাপন হতে পারে? নির্বাচন কমিশন আক্ষরিক অর্থে বিজেপির একটা এক্সটেন্ডেড ভার্সন হয়ে কাজ করছে। যখন ইভিএম নিয়ে বিরোধীরা হইচই করছেন, নির্বাচন কমিশন সারা দেশে চুপি সারে
ভোট চুরি করে বা ভোট চুরি করতে দিয়ে বিজেপিকে জিতিয়ে দিয়েছে একের পর এক নির্বাচন। পশ্চিমবঙ্গেও নির্বাচন কমিশন ভোট চুরি করেছে গত লোকসভা নির্বাচনে, দায়িত্ব নিয়ে বলছি। বিজেপি অন্তত 2টো আসন বেশি পেয়েছে নির্বাচন কমিশনের বদান্যতায়। আর নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের কথা আপনারা সকলেই জানেন, এটা নিয়ে আর নতুন করে বলছি না। এই নির্বাচন যদি যদি নির্বাচন কমিশনের ভূমিকা হয়, তাহলে কি আদৌ ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ বলা যায়? যে দেশে বিচারপতির বাড়িতে কোটি কোটি টাকার পাহাড় ক্যামেরায় ধরা পড়বার পরেও সেই বিচারপতিকে ইমপিচ করা হয় না, যে দেশে বিচারপতিরা পদত্যাগ করে অথবা অবসর নিয়েই কোনো একটি রাজনৈতিক দলের টিকিটে ভোটে লড়েন, সে দেশে বিচার ব্যবস্থা নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা কি খুবই অস্বাভাবিক? ডোনাল্ড ট্রাম্প শুধু অর্থনীতি নিয়ে বলেছেন, বাকি বিষয়গুলো নিয়ে বলেননি। তাই বলছি, ডোনাল্ড ট্রাম্প অর্ধসত্য বলেছেন, পুরো সত্য বলেননি। পেহেলগাঁওয়ের নারকীয় গণহত্যার পর অপারেশন সিন্দুর হলো, আপনারা সকলেই জানেন। কিন্তু অপারেশন সিন্দুর রাত 1:05 শুরু হয়েছিল। তারপর কি হয়েছিল রাহুল গান্ধীর মুখ থেকেই শুনে নিন। তিনি সংসদে দাঁড়িয়ে দর্থহীন ভাষায় বলেছেন অপারেশন সিন্দুর নিয়ে। আসুন শুনে নি সে কথা। मध्य प्रदेश में सस्पेशन था, लोकसभा में सस्पेशन था, महाराष्ट्र में वो थोड़ा आगे गया, स्टेट लेवल पे हमें लगा कि यहाँ पे चोरी हुई है, वोटर एडिशन हुआ था, 1 करोड़ वोटर्स ऐड हुए थे। फिर हम थोड़ा डिटेल में गए, हमने कहा देखो अब इलेक्शन कमीशन तो मदद नहीं कर रहा है, तो थोड़ी ग्रैन्युलरिटी में जाना है, गहराई में जाना है। तो हमने अपना ही इन्वेस्टिगेशन करवाया, उसमें 6 महीने लगे और जो हमें मिला है वो एटम बॉम्ब है, मतलब एटम बॉम्ब है, फटेगा। सर 2 शब्द हैं, एक पॉलिटिकल विल और दूसरा फ्रीडम ऑफ ऑपरेशन। मतलब अगर आप हिंदुस्तान की सेना, एयरफोर्स, नेवी का प्रयोग करना चाहते हो, आपके पास सबसे पहले 100% पॉलिटिकल विल होनी चाहिए, और दूसरा अगर आप सेना का प्रयोग करना चाहते हो तो आपको फुल फ्रीडम ऑफ ऑपरेशन देना पड़ेगा। राजनाथ सिंह जी ने अपने भाषण में कल 1971 और सिंदूर का कंपैरिजन किया, और मैं उनको याद दिलाना चाहता हूं 1971 में पॉलिटिकल विल थी, इंडियन ओशन में 7th फ्लीट आ रही थी, हिंदुस्तान की ओर आ रही थी, और उस समय के प्रधानमंत्री ने कहा हमें जो बांग्लादेश में करना है हम करेंगे, आप आ जाओ, जितना आना है आ जाओ, हम करेंगे। पॉलिटिकल विल without any confusion. Superpower of the world is coming with its aircraft carriers, hundreds of aircraft. Political will. The Prime Minister of India says we don't care. हम, but हमारा जो काम है हम उसे पूरा करेंगे। जनरल मानेकशॉ ने इंदिरा गांधी जी से कहा कि मैं ऑपरेशन गर्मी में नहीं कर सकता हूं, नहीं करूंगा, मुझे 6 महीने चाहिए। इंदिरा गांधी जी ने उन्हें कहा आपको 6 महीने चाहिए, 1 साल चाहिए, जितना भी आपको समय चाहिए आप लीजिए, क्योंकि आपको फ्रीडम होनी चाहिए, फ्रीडम ऑफ एक्शन आपको होना चाहिए, फ्रीडम ऑफ मैनूवर आपका होना चाहिए। 1 लाख पाकिस्तानी सोल्जर सरेंडर किए, एक नया देश बना। सर, लेट अस नाउ मूव टू ऑपरेशन सिंदूर। Yesterday I watched
राजनाथ सिंह जी का भाषण मैं सुन रहा था, एंड आई लिसन क्वाइट केयरफुली when people speak. And Rajnath Singh ji said that Operation Sindhur began at 1:05 in the morning. और उसके बाद उन्होंने कहा, he said, Operation Sindhur lasted 22 minutes. And then he said, the most shocking thing. He said at 1:35, we called Pakistan. We called Pakistan at 1:35 and we told them that we have hit non-military targets and we do not want escalation. These are the words of the Defense Minister of India. Now, maybe he does not understand what he revealed. The DGMO of India was told by the government of India to ask for a ceasefire at 1:35 at night itself, on the night of Operation Sindhur. You told the Pakistanis exactly what you would do. You told them that we will not hit military targets. You told them we do not want escalation. Because sir, you imagine, दो लोगों के बीच में लड़ाई हो रही है, दो लोगों के बीच में लड़ाई हो रही है, एक आदमी जाके दूसरे को घूसा मारता है और फिर कहता है देखिए मैंने घूसा मार दिया, अब एस्केलेशन नहीं कीजिए. मतलब आपने पाकिस्तान को डायरेक्टली अपनी पॉलिटिकल विल बता दी कि आपके पास लड़ने की पॉलिटिकल विल है ही नहीं, कि आप लड़ना ही नहीं चाहते हो. और ये डिफेंस मिनिस्टर ने कहा है कि हमने, डिफेंस मिनिस्टर यहां हाउस में कह रहे कि हमने पाकिस्तान से जाके कहा कि हमने आपको एक झापड़ मारा है मगर हम आपको और झापड़ नहीं मारेंगे. हम एस्केलेशन नहीं चाहते हैं, आप रिस्पॉन्ड नहीं कीजिए और हम मिलिट्री टारगेट नहीं मारेंगे. Meaning, the government of India informed the government of Pakistan that we have no political will. We don't want to fight. We have done this. We have just done this action. Surrender. Immediate surrender in 30 minutes. Yes. Now there is a second very important thing that Rajnath Singh ji said. Maybe he didn't mean to say this. He also said that he told the Pakistanis that we are not going to hit any of your military infrastructure. Now this is a very interesting fact because, and I want you to listen carefully to this. I said freedom of maneuver, meaning freedom to the Air Force. Now listen to this quote very carefully. Captain Shiv Kumar, Defense Attaché, Indonesia, he says, I may not agree with him that India lost so many aircraft, but I do agree that we did lose some aircraft. And that happened only because, of the constraint given by the political leadership to not attack the military establishment and their air defense. Meaning you went into Pakistan, you attacked Pakistan, and you told our pilots, do not attack their air defense system. Meaning you told our pilots, go and attack and face the air defense system of Pakistan. Meaning you tied their hands behind their back. Right? And the defense minister has said this in Parliament House itself. That we told the Pakistanis that we are not going to attack their infrastructure. इन्होंने बोला publicly house में कि भैया हम आपके जो military infrastructure है, आपके air defense system को हम नहीं attack करेंगे.
और दूसरे साइड से आप हमारे पायलट भेज रहे हो, क्या होगा? हवाई जहाज गिरेंगे, राइट? सो द पॉइंट इज, aircraft were lost. As this gentleman Shiv Kumar says, they were lost because of the constraint given by the political leadership to not attack the military and air defense infrastructure of the Pakistan. मतलब आपने शुरू किया और शुरुआत में ही आपने उनको कह दिया कि भैया हमारे पास ना पॉलिटिकल विल है और ना हम आपके मिलिट्री इंफ्रास्ट्रक्चर पर अटैक करेंगे, और फिर आपने हमारे पायलट से कहा जाके लड़ाई करिए, और नतीजा सारों को मालूम है। आप जवाब नहीं देना चाहते हो, मगर नतीजा सारों को मालूम है। आफ्टर दैट डोनाल्ड ट्रंप has said 5 times, has said, sorry, 29 times. 29 times he said, 29 बार उन्होंने बोला कि भैया मैंने सीज फायर करवाया है। अच्छा, अगर वो झूठ बोल रहे हैं तो अपने भाषण में यहां प्रधानमंत्री कह दें कि वो झूठ बोल रहे हैं। यहां पे अगर दम है तो यहां पे प्रधानमंत्री बोल दे कि ट्रंप झूठ बोल रहे हैं। If he has the courage, if he has the courage, if he has the courage of Indira Gandhi, let him say here, let him say here that Donald Trump, you're a liar, that you did not make a ceasefire and that we did not lose any planes. Let him say it here, if he has the courage. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আইয়ের বিশেষ অনুষ্ঠান। আমি প্রবীর বিশ্বাস নিয়ে এসেছি আপনাদের কাছে। যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী শত্রু দেশেরই এত বড় মিত্র রাহুল গান্ধীর কথা অনুযায়ী, সে দেশের সেনাবাহিনীর মনোবল কি ভাঙবে না? যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে, আর যুদ্ধে ভারতীয় সেনা যখন যুদ্ধ জয়ের একেবারে দৌড়গোড়ায়, তখন ট্রাম্প নামের একজন হরিদাস পাল কিভাবে যুদ্ধবিরতির ঘোষণা করে বলুন তো? এতটাই নপুংসক আমাদের দেশের শাসকেরা যে ট্রাম্পের ঘোষণা মেনে নিয়ে তারাও ল্যাজ নেড়ে ট্রাম্পের বুট চাটতে শুরু করে দিল। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আজ পর্যন্ত বলতেই পারলেন না যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে বলেছেন, যুদ্ধবিরতি আমরা স্বেচ্ছায় ঘোষণা করেছি। কোথায় বলতে তো পারলেন না নরেন্দ্র মোদী। মরার ওপরে খাঁড়ার ঘা দিয়ে চলেছে আমেরিকা একের পর এক। কখনো জন্তু জানোয়ারের মতো ভারতের লোকজনকে ভারতে ফেরত পাঠিয়ে দিয়ে, আবার কখনো ভারতীয় পণ্যে আকাশ ছোঁয়া শুল্ক বসিয়ে। মোদী জয়শঙ্করেরা ট্যাফও পর্যন্ত করতে পারছেন না, এই নিয়ে সামান্য প্রতিবাদ করতে পারছেন না। আসলে কি জানেন, অতি চালাকের গলায় দড়ি সবসময় পড়ে। একে আমেরিকার আদালতে আদানির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আদানি ফাঁসলে মোদিও ফাঁসবে অবধারিতভাবে। আর অন্যদিকে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে আম্বানিরা বিভিন্ন দেশে বিক্রি করে মোটা মুনাফা কামিয়ে আমেরিকার ব্যবসায় ব্যাপক আঘাত করেছে। এবার আমেরিকা তো প্রত্যাঘাত করবেই।
এটাই স্বাভাবিক। কথায় কথায় ভারতের প্রধানমন্ত্রীকে অপদস্থ করবে, অপমান করবে, অসম্মান করবে, এটাই স্বাভাবিক। অতিরিক্ত বেনিয়াগিরি দেখাতে গিয়ে ফ্যাসাদে পড়েছেন আমাদের মোদিজি। এই মুহূর্তে ভারতের এক এবং একমাত্র বন্ধু হলো ইসরায়েল। এছাড়া সারা পৃথিবীতে ভারতের কোনো বন্ধু নেই। যে ভারতীয় গণতন্ত্র, বৈদেশিক নীতি একসময় সারা পৃথিবীতে সমাদৃত ছিল, আজ মোদি জয়শঙ্করদের পাল্লায় পড়ে তার ধূলিসাৎ হয়ে গিয়েছে। যে ইন্দিরা গান্ধী নিক্সনের চোখে চোখ রেখে কথা বলতেন, যে অটল বিহারী বাজপেয়ী আমেরিকার ধমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন, আজ সেই ভারত আমেরিকার পায়ের কাছে বসে কুই কুই করে লেজ নাড়ছে, জিভ চাটছে। যে খাদের কিনারা থেকে ভারতীয় অর্থনীতিতে প্রাণ সঞ্চার করেছিলেন মনমোহন সিং, সেই দৃঢ়তা নির্মলা জেঠিমার মধ্যে কি আছে দেখতে পাচ্ছেন না। তাই যতই H1 ভিসা বাতিল করুক আমেরিকা, যতই ভারতীয়দের শিকল বেঁধে দেশে ফেরত পাঠাক আমেরিকা, যতই পাকিস্তানের পক্ষ নিক আমেরিকা, আর যত খুশি শুল্ক বসাক আমেরিকা, ভারতকে এভাবেই আমেরিকার পায়ের কাছে বসে লেজ নাড়তে হবে, জিভ চাটতে হবে, যতদিন মোদি এই দেশের মুখিয়া হয়ে থাকবেন। কারণ ওই আদানি যদি আমেরিকায় গ্রেফতার হয়ে যায়, বাপ করে সব উগড়ে দিতে বাধ্য হবে আমেরিকার কাছে। আর আদানি মুখ খুললে বিশ্বগুরুর পাজামা ভিজে যাবে, হলুদ হয়ে যাবে পাজামা, ঝোলা উঠিয়ে ভাগতেই হবে বিশ্বগুরুকে। তাই যতই আমেরিকা অপদস্থ করুক, অপমান করুক মোদিকে, তার প্রতিবাদই করতে পারবে না এদেশের একজন মন্ত্রীও। একদিকে দেশে মোদির জনপ্রিয়তা তলানিতে, অন্যদিকে দেখুন মোদির দলের লোকেরাই, তারাই কিন্তু কনস্পিরেসিতে যুক্ত। নীতিন গডকরি পাত্তাই দেন না প্রধানমন্ত্রীকে, রাজনাথ সিং গোপন মিটিং করছেন রাহুল গান্ধীর সাথে, এসব তো আছেই। দেশের মানুষকে একের পর এক লাইনে দাঁড় করিয়ে যতই বেকারত্ব আর মূল্য বৃদ্ধিকে আড়াল করার চেষ্টা করুন মোদিজি, দেশের মানুষ কিন্তু আর এই হিন্দু মুসলমান ইস্যুটা খাচ্ছে না। পেটে টান পড়লে ধর্মের নেশা যে কেটে যায়, এটা কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন ভক্তবৃন্দ। ভোট চুরি, নির্বাচিত রাজ্য সরকারের বিধায়ক কিনে রাজ্য সরকারগুলোকে ফেলে দেওয়া, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, আরো কত কি, এসব দিয়ে বিরোধীদের জেলে পোড়া, এই সব অস্ত্র কিন্তু প্রয়োগ হয়ে গিয়েছে। এমনকি অপারেশন সিন্দুরের মতন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেও ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটে তা ব্যর্থ হয়ে গিয়েছে। বিজেপির সমস্ত তাস হাত থেকে কিন্তু এখন বেরিয়ে গেছে। দেশভক্তি খাচ্ছে না, হিন্দু মুসলমান খাচ্ছে না, নীতিন গডকরি পাত্তা দিচ্ছেন না, RSS বিরূপ, রাজনাথ সিং রাহুল গান্ধীর সাথে গোপন মিটিং করছেন, আর বিদেশে তো চাপ তো আছে। এখন টিকে থাকতে হলে, মোদিজিকে টিকে থাকতে হলে নতুন কিছু ইস্যু আনতে হবে, নতুন একটা বিরাট কিছু করতে হবে। কিন্তু দেশের 60% মানুষ বিজেপিকে আর বিশ্বাস করতে পারছেন না। 60% মানুষ, আমি এটা 60 বললাম ঠিকই, কিন্তু এটা 62-65 হয়ে গিয়েছে এতদিনে। এই 62-65% মানুষ মোদিজিকে আর ভরসা করেন না, বিজেপিকে আর ভরসা করেন না। তারা হিন্দু মুসলমান গিলছেন না, তারা দেশভক্তি গিলছেন না, তারা এখন পরিত্রাণ চাইছে। বিদেশের কাছে দেশের মাথা হেট হয়ে গিয়েছে এই মোদিজি জয়শঙ্করের জন্য। ভারতকে ভরসা করে এমন আর একটাও দেশ নেই। ফলে বৈদেশিক বাণিজ্য মায়ের ভোগে চলে গিয়েছে। ভারতকে ভরসা করে কেউ ব্যবসা করতে আসছে না এখানে, ব্যবসা পাততাড়ি গুটিয়ে চলে যাচ্ছে তারা। অর্থনীতি ধুঁকছে সেই কারণে, বেকারত্ব বাড়ছে সেই কারণে। এই সাঁড়াশি চাপ থেকে ভারতের এখন নাভিশ্বাস উঠে গিয়েছে। এখান থেকেই ভারতবাসীকে বেরিয়ে আসতে হলে, যদি আদৌ বেরিয়ে আসতে হয়, তাহলে সবার আগে প্রয়োজন মোদিজির অপসারণ, মিথ্যাচারের শেষ হওয়া দরকার। তবে ভারতবাসীও তাদেরও হাত পা বাঁধা। 2029-এর আগে তারা চাইলেও মোদিকে সরাতে পারবেন না। কিন্তু একবার যদি আমেরিকা আদানিকে গ্রেফতার করতে পারে, তাহলেটা আমি আর বললাম না। আপনারা কমেন্ট করে জানান। সকলে ভালো থাকবেন। সকলকে অনুরোধ করছি বিকেল 5টায় প্রবীর প্লাস অনুষ্ঠানটা দেখার জন্য, আর রাত্রিবেলা এক্স ফ্যাক্টর দেখার জন্য। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন। নমস্কার।